ইমামার জন্য এটা নতুন যাত্রার সূচনা ছিল। আগের মতো নিয়মিত সাবিহার কাছে যাওয়া শুরু করে ও। লেকচারে অংশ নেওয়া একদিকে যেমন ওকে নিজের সিদ্ধান্তে অটল করে তোলে, অন্যদিকে ভেতরে থাকা অবশিষ্ট সন্দেহগুলো দূর করে দেয়। মাযহাব পরিবর্তনের সিদ্ধান্ত ছোট বা সামান্য বিষয় ছিল না। এই সিদ্ধান্ত ওর জীবনের প্রতিটা মোড়ে প্রভাব ফেলবে। এখন আর আশরাতকে বিয়ে করতে পারবে না, কারণ সে অমুসলিম। তাড়াতাড়ি হোক বা দেরিতে পরিবারের কাছ থেকে আলাদা হতে হবে, কারণ এমন কোনো পরিবেশ থাকতে চায় না যেখানে আকীদা আর শরিয়াহকে এভাবে বিকৃত করা হয়েছে। বাবার কাছ থেকে নেওয়া পড়াশোনা ও অন্যান্য খরচের টাকা নিয়েও দোটানায় ভুগছিল। কয়েক বছর আগ পর্যন্ত রূপকথার মতো কাটানো জীবন হুট করেই দুঃস্বপ্নে বদলে যায়। কিন্তু জীবনের এই কঠিন পথ নিজে বেছে নিয়েছে ও। মাঝে মধ্যে অবাক হয়ে ভাবে, কি করে এত বড় সিদ্ধান্ত নিল। আল্লাহর কাছে ধৈর্য চায়, ওকে তা দেওয়া হয়, কিন্তু তখনও ওর বয়স এত কম ছিল যে ভয়, দুশ্চিন্তা বা সংশয় থেকে পুরোপুরি কিছু ছাড়িয়ে নেওয়া অসম্ভব ছিল। ইমামা, আপাতত মাযহাব পরিবর্তনের কথা তোমার বাবা মাকে বলার দরকার নেই। আগে নিজের পায়ে দাঁড়াও। এতে সহজে আশরাতের সাথে বিয়েতে অমত করতে পারবে এবং মাযহাব পরিবর্তনের কথা জানাতে পারবে তাদের। সাবিহা ও দুশ্চিন্তা শুনে পরামর্শ দেয়। বাবার দেওয়া টাকা নিজের জন্য খরচ করতে চায় না, কারণ এখন যেহেতু জেনে গেছি তিনি একটা মিথ্যা মাযহাব প্রচার করেন, সুতরাং তার টাকা ব্যবহার করা হালাল না। ঠিক আছে, কিন্তু তোমার কাছে কোনো পথ নেই। ভালো হয় যদি পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে যাও। এরপর আঙ্কেলের কাছ থেকে কিছু নিতে হবে না, সাবিহা ওকে বুঝায়। সাবিহা এই পথ না দেখালেও এছাড়া করার মতো কিছুই নেই, কারণ এই মুহূর্তে ওর মাঝে এত সাহস ছিল না যে জীবনের সবচেয়ে বড় ইচ্ছে উৎসর্গ করে দিবে। তখন রাত 10টা বাজছে যখন ছেলেটি সিনেমা হল থেকে বের হয়। হাতে কোনো পপকর্নের প্যাকেট। কোনো গম্ভীর চিন্তায় ডুবে পপকর্ন খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছে ও। আধা ঘন্টা রাস্তা শেষ করে একটা বড় বাংলো বাড়ির সামনে এসে বেল বাজায়। সাহেব, খাবার দেব? ওকে ঢুকতে দেখে কাজের লোক জিজ্ঞেস করে। মাথা না বোধক নেড়ে দেওয়া উত্তর দেয় ও। দুধ? না। না না থেমে নিজের রুমে এসে দরজা বন্ধ করে নিল। রুমের লাইট অন করে কিছুক্ষণ উদ্দেশ্যহীনভাবে চারপাশে তাকিয়ে বাথরুমে চলে যায়। শেভিং কিট থেকে একটা ব্লেড বের করে রুমে নিয়ে আসে। বিছানায় বসে বেডসাইড ল্যাম্প জ্বালিয়ে টিউব লাইট অফ করে দেয়। রেজার ব্লেডের উপরে প্যাকেট খুলে কয়েক সেকেন্ড ল্যাম্পের আলোতে ব্লেডের ধারালো সাইডের দিকে তাকিয়ে থাকে। এরপর ব্লেডটা দিয়ে এক টানে নিজের ডান হাতের কবজির শিরা কেটে ফেলল। গলা দিয়ে চিৎকার বেরোতে চাইলে ঠোঁট চেপে ধরে। চোখ খোলা রাখার চেষ্টা করে, পারছে না। হাতের কবজি এখন বিছানার পাশে ঝুলছে। রক্তের ধারা মেঝের কার্পেটকে ভিজিয়ে তোলে। মস্তিষ্ক অতল গহ্বরে হারিয়ে যায়। তীব্র আওয়াজ অন্ধকারে যাওয়া মস্তিষ্কে কিছুক্ষণের জন্য আলো ফিরিয়ে আনে। আওয়াজ ক্রমশ বেড়েই চলছে। তাৎক্ষণিকভাবে আওয়াজের কারণ ধরতে পারল না। চোখ মেলে তাকানোর চেষ্টা করলেও কিছু বোঝার মতন অবস্থা ছিল না। ইমামা ঘুম থেকে ধরফরিয়ে উঠল। রুমের দরজা ক্রমাগত কেউ নক করছে। ইমামা, ইমামা। ওয়াসিম দরজায় জোরে জোরে নাম ধরে ডাকছিল। কি হয়েছে, চিৎকার করছো কেন? দরজা খুলে আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে ও। ওয়াসিমের চেহারার রং উড়ে যাওয়া। তোমার কাছে ফার্স্ট এড বক্স আছে? হ্যাঁ, কিন্তু কেন? আরো চিন্তায় পড়ে যায় ও। ওটা নিয়ে আমার সাথে চলো, ওয়াসিম বলল। কি হয়েছে? ওর পায়ের নিচে মাটি সরে যাচ্ছিল। চুচু,
চুজু আবার আত্মহত্যার চেষ্টা করেছে, কবজির শিরা কেটে ফেলে। ওদের বাড়ির কাজের লোক নিচে দাঁড়িয়ে আছে। ইমামা স্বস্তির শ্বাস ফেলে। তোমার বন্ধু যা করে বেড়ায় তাতে মানসিক হসপিটালে আসা উচিত ওকে। বিরক্ত হয়ে ভেতরে এসে বিছানায় থাকা ওড়না গায়ে জড়িয়ে নেয়। আমি এক নজর দেখে দৌড়ে এসেছি, এখনো জ্ঞান আছে। ওরা দুজন সিঁড়ি দিয়ে নামতে থাকে। সোজা হসপিটালে নিয়ে যাও, ইমামা শেষ সিঁড়িতে নেমে বলল। যাবো, আগে ব্যান্ডেজ করো, রক্ত পড়া তো বন্ধ হোক। ওয়াসিম বলল। ওয়াসিম, আমি ভালো ফার্স্ট এইড দিতে পারবো না। কি দিয়ে হাত কেটে বসে আছে কে জানে, ক্ষতই বা কত গভীর। আচ্ছা, ওর বাড়ির মানুষজন কোথায়? বাড়ির কাজের লোক ছাড়া কেউ নেই, কপাল ভালো। একটা ফোন করলে কাজের লোক ওকে ডাকতে গিয়েছিল, ভেতর থেকে সাড়া না পাওয়ায় সবাই মিলে দরজা ভেঙে ফেলে। ওরা একসাথে হাঁটতে হাঁটতে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে আসে। তোমার যে বন্ধু আছে না, ইমামা রাগ নিয়ে সালারের ব্যাপারে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওয়াসিম ধমক দিয়ে থামায়। ফর গড সেক ইমামা, নিজের এই অভিযোগ বন্ধ করো। অবস্থা সিরিয়াস, আর তুমি ওকে খারাপ বলতে ব্যস্ত। এ ধরনের কাজ করা মানুষদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই। সালারের লাউঞ্জে পৌঁছে যায় ওরা। কয়েক পা ফেলে ওয়াসিম ঘুরে পাশের এক রুমে ঢুকে। ইমামা ভাইয়ের পিছু নিয়ে হঠাৎ থমকে গেল। দরজা দিয়ে ঢুকতেই সামনে জানালায় কিছু মডেল অভিনেত্রীর বিশাল বিশাল নগ্ন ছবি এমন ভাবে লাগানো, যা দেখে এক মুহূর্তের জন্য ওর মনে হয়েছিল মেয়েগুলো বাস্তবেই রুমে। লজ্জায় লাল হয়ে ওঠে মুখ। বিছনার করুণ অবস্থায় পড়ে থাকা আহত মানুষটার প্রতি ওর অভিব্যক্তি আরো খারাপ হয়ে যায়। এই ছবিগুলো সেই মানুষটার নিজ চরিত্রের আরেকটি প্রমাণ। রুমে ৩-৪ জনের উপস্থিতি সেই ছবিগুলো ইমামার জন্য বেশ অস্বস্তি আর বিব্রতিকর পরিবেশ তৈরি করছিল। ছবিগুলো দেখে চোখ সরিয়ে ইমামা কোনোরকম ডাবল বেডের দিকে চলে আসে, যেখানে সালা শোয়া। ওয়াসিম বিছানার এক পাশে বসে ফার্স্ট এইড বক্স খুলতে থাকে। অপর পাশে ওদের বড় ভাই বসে সালারের হাত বিছানার চাদর চেপে রক্ত বন্ধ করার চেষ্টা করছিল। আর সালার অবচেতন অবস্থায় নিজের হাত ছাড়ানোর জন্য উঠে পড়ে লেগে আছে। কাজের লোক আর ওয়াসিমকে উদ্দেশ্য করে কিছু বলছিল। ইমামাকে এগিয়ে আসতে দেখে বড় ভাই চেয়ার ছেড়ে উঠে ওকে বসতে দেয়। ওর ক্ষত দেখো, রক্ত বন্ধ করার চেষ্টা করেছি, কাজ হচ্ছে না। উনি সালারের কবজি ইমামার হাতে ধরিয়ে দিয়ে বললেন। ইমামা চেয়ারে বসে সালারের কবজি থেকে চাদর সরায়। ক্ষত অনেক গভীর ও লম্বা, এক নজর দেখে বুঝতে পারে। সালার তো কোনো হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টায়। ইমামা কবজির একটু নিচ থেকে শক্ত করে হাত চেপে ধরে। ওয়াসিম, শুধু ব্যান্ডেজ বের করো, ক্ষত অনেক গভীর, এখানে কিছু সম্ভব না। ব্যান্ডেজ করলে আপাতত রক্ত বন্ধ হবে, এরপর হসপিটালে নিয়ে যাও। এক নজর রক্তে ভিজে যাওয়া কার্পেটের দিকে তাকালো। ওয়াসিম দ্রুত ফার্স্ট এইড বক্স থেকে ব্যান্ডেজ বের করে। সালাম মাথা ঝাঁকিয়ে চোখ খোলার চেষ্টা করে। চোখের সামনে সব ঝাপসা, তবুও বিছানার পাশে থাকা মেয়েটার হাতে নিজের হাত দেখতে পায়। কিছুটা উত্তেজিত হয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো, হাত ছাড়া পায় না। কিন্তু ব্যথার তীব্র ঢেউ ওকে থামিয়ে দেয়। কয়েক সেকেন্ডের জন্য ওর মনে হলো এবার সত্যিই প্রাণ বেরিয়ে গেছে। তোমরা বেরিয়ে যাও, এখনই যাও, কোথা থেকে এসেছো? সালার উত্তেজিত হয়ে ভেঙে বলল। এটা আমার রুম, তোমাদের ভেতরে ঢোকার সাহস কি করে হয়? তুমি তুমি ওয়াসিম, ওয়াসিম বের হয়ে যাও। গেট লস্ট, জাস্ট গেট লস্ট, ব্লাডি বাস্টার্ড, চিৎকার করে ও। সালার মুখ থেকে বের হওয়া গালিতে ইমামার চেহারার রং পাল্টে যায়, তবুও শক্ত করে হাত চেপে ধরে বসে রইল। ওয়াসিমের কাছ থেকে তুলা নিয়ে তা ক্ষতের উপর রাখে। সালা হাত সরিয়ে নেওয়ার চেষ্টা বা নড়াচড়া করা থামায়নি। ব্যান্ডেজ নিয়ে ইমামা হাত পেঁচাতে শুরু করে।
সালাদ ঝাপসা চোখে হাতের কবজিতে নরম কিছু টের পায়। কিছুটা অসহায় বোধ আর প্রচন্ড বিরক্তি নিয়ে বা হাতে নিয়ে ডান হাত ছাড়ানোর চেষ্টা করে। ঝাপসা চোখে বাড়ানো হাত গিয়ে লাগে ইমামার মাথায়, যার ফলে মাথা থেকে শুধু ওড়নাই পড়ে না, বরং চুলও খুলে যায়। ইমামা হড়বড়িয়ে সালারের দিকে তাকায়, যে আবার হাত বাড়াচ্ছিল। এবার ইমামা ওর বাঁ হাতে কবজি ধরে রেখে ডান হাতে থাকা ব্যান্ডেজ ছেড়ে পুরো শক্তি লাগিয়ে ডান গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় এত জোরালো ছিল যে এক মুহূর্তের জন্য সালারের চোখের সামনে থাকা কুয়াশা সরে যায়। হা হয়ে যাওয়া মুখ ও সম্পূর্ণ খোলা চোখ দিয়ে স্তব্ধ হয়ে মেয়েটার দিকে তাকালো, যে রক্তিম চেহারা নিয়ে উঁচু আওয়াজে কিছু বলছে। আবার যদি নড়ো তাহলে এবার তোমার অন্য হাতও কেটে দেব আমি, শুনেছ তুমি? ইমামা বলল। পেছনে দাঁড়িয়ে থাকা বন্ধু ওয়াসিমও কিছু বলতে শোনে, কিন্তু বোঝে না কি বা কে বলছে। মস্তিষ্ক আবার অন্ধকারে ডুবতে শুরু করে। এখনো সেই আওয়াজটা ভেসে আসছে, মেয়েলি আওয়াজ। ওর ব্লাড প্রেশার চেক করো। কয়েক সেকেন্ড আগে নিজের গালে পড়া থাপ্পড়ের কথা মনে পড়লো সালারের। চেয়েও চোখ মেলতে পারেনি। মেয়েলি আওয়াজ ভাসছে, কিন্তু সে আওয়াজের কোনো অর্থ ধার করাতে পারে না ও। মস্তিষ্ক পুরোপুরি অন্ধকারে ডুবে যায়। পরের বার একটা প্রাইভেট ক্লিনিকে সালারের জ্ঞান ফিরল। চোখ খুলে চারপাশ দেখার চেষ্টা করে। কেবিনে তখন শুধু একজন নার্স ছিল, যে পাশে দাঁড়িয়ে ও ড্রিপ ঠিক করছিল। তাকে হাসতে দেখে বুঝলো কিছু বলতে চায় সে, কিন্তু ওর মস্তিষ্ক আবার অন্ধকারে ডুবে যায়। দ্বিতীয়বার যখন জ্ঞান ফিরল আন্দাজ করতে পারেনি, কিন্তু দ্বিতীয়বার চোখ খুলে কেবিনে কিছু পরিচিত চেহারা দেখে। ছেলেকে চোখ মেলতে থেকে তাইবা সিকান্দার কাছে এসে দাঁড়ায়। কেমন লাগছে তোমার? খানিকটা ঝুঁকে বেকুবতা নিয়ে জিজ্ঞেস করলেন। জাস্ট ফাইন। দূরে দাঁড়িয়ে থাকা বাবাকে আর চোখে দেখে আস্তে করে বলে ও। তাইবা সিকান্দার আর কিছু জিজ্ঞেস করার আগে কেবিনে থাকা ডাক্তার এগিয়ে আসে। ওর পালস চেক করে ইনজেকশন দিয়ে আবার ড্রিপ লাগায়। সালার বিরক্ত হয়ে নিজের সাথে ঘটা এসব কাজকর্ম সহ্য করে। ড্রিপ লাগানোর পর সিকান্দার ওসমান এবং তার স্ত্রীর সাথে কথা বলেন ডাক্তার। তাদের কথার মাঝে রুমের ছাদ দেখছিল ও। ডাক্তার কথা শেষ করে চলে গেলেন কেবিনে। নীরবতা নেমে আসে। সিকান্দার আর তাইবা মাথায় হাত দিয়ে বসে থাকেন। তাদের এত চেষ্টা আর সতর্কতার পরও এটা সালার সিকান্দারের আত্মহত্যার চতুর্থ চেষ্টা। এবার তো সত্যিই মরতে মরতে বেঁচে গেছে। ডাক্তারের ভাষ্য মতে কয়েক মিনিট দেরি হলে ওকে বাঁচাতে পারত না। রাত 2টোর দিকে কাজের লোক তাদেরকে সালারের এই আত্মহত্যা চেষ্টার খবর জানায়। স্বামী স্ত্রী দুজনেই সারা রাত ঘুমাতে পারেনি। ফ্লাইট কনফার্ম হওয়া পর্যন্ত সিকান্দার ওসমান প্রায় 150 সিগারেট ফুঁকে শেষ করে ফেলেছিল, তবুও তার অস্থিরতা দুশ্চিন্তা এক বিন্দুও কমেনি। আমার বুঝে আসে না ও আদতে এসব কেন করে। আমাদের উপদেশ শাসন মানা কেন ওর মাথায় ঢুকে না। সিকান্দার ওসমান যাত্রাপথে বলছিলেন। মাথা নষ্ট হয়ে যায় ওকে নিয়ে ভাবতে গেলে। কি বাকি রেখেছে আমার জন্য, কি বাকি রেখেছি আমি ওর জন্য? সব ধরনের বিলাসিতা, উচ্চ পর্যায়ে পড়াশোনা, এমনকি বড় থেকে বড় সাইকো অ্যানালিস্টও দেখিয়েছি, তবুও ফলাফল এই। আমার তো বুঝে আসে না আমাকে দিয়ে কি এমন ভুল হয়েছে যার কারণে আমি এই শাস্তি পাচ্ছি। পরিচিত সবার মাঝে হাসির পাত্র হয়ে গেছে ওর জন্য। তিনি খুব চিন্তিত ছিলেন। সব সময় আমার দম গলায় আটকে থাকে, না জানি কখন এই ছেলে কি করে বসে। এত সতর্ক থাকার পরিণাম এটা যে আমরা আবার ব্যর্থ হয়েছি আর ও নিজের কাজ করে ফেলেছে। তাইবা সিকান্দার টিস্যু দিয়ে চোখ মোছেন। তারা দুজন এভাবে করাচি থেকে ইসলামাবাদ এসেছেন, কিন্তু সালারের সামনে এসে চুপ হয়ে গেলেন।
বুঝতে পারছিলেন না এই অবস্থায় ওর সাথে কি বলবেন। বাবা মায়ের মন ও মস্তিষ্ক অবস্থা ভালো করে জানে ও। তাদের নীরবতার সুযোগ নেই। তারা সেদিন কিছুই বলেনি, পরদিনও চুপচাপ থাকেন, কিন্তু তৃতীয় দিন নিজেদের নীরবতা ভেঙে ফেললে দুজনেই। আমাকে এটুকু বলো, তুমি আদতে এসব কেন করো? সিকান্দার ওসমান রাতে ভীষণ ধৈর্য নিয়ে ছেলের সাথে কথা শুরু করেন। সমস্যা কি? তুমি কথা দিয়েছিলে এমন কিছু করবে না। আমি সে কথার উপর তোমাকে স্পোর্টস কার আনিয়ে দিয়েছি, তোমার সব কথা রাখিয়া। অথচ তোমার সামান্য খেয়াল নেই আমাদের ব্যাপারে, পরিবারের সম্মানের ব্যাপারে। সারা চুপচাপ বসে থাকে। অন্য কারোর জন্য না হোক, অন্তত আমাদের দুজনের কথা ভাবো। তোমার জন্য আমাদের রাতের ঘুম উড়ে গেছে। টাইবা সিকান্দার বললেন, তোমার কোনো চিন্তা বা সমস্যা থাকলে আমাদের সঙ্গে ডিসকাস করো, আমাদের বলো, কিন্তু এভাবে বারবার মরার চেষ্টা করবে? কখনো ভেবে দেখেছো তুমি এইসব চেষ্টায় সফল হয়ে গেলে আমাদের কি হতো? সালাদ তাদের কথা শুনছে। এসব খোঁজার নতুন কিছু নেই। প্রতিবার আত্মহত্যা চেষ্টার পরে এগুলো শোনে ও। কিছু বলো, চুপ করে আছো কেন? মাথায় কিছু ঢুকছে তোমার? তাইবার রেগে বললেন, বাবা মা কিভাবে অপমান করে বেশি আনন্দ পাও, তাই না? কত সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে তোমার জন্য, আর তুমি আহাম্মকের মতো কাজকর্ম করে নিজের জীবন শেষ করতে চাও। মানুষ পাগল এমন একাডেমিক রেকর্ড পাওয়ার জন্য। সিকান্দার ওসমান ছেলেকে ওর একাডেমিক রেকর্ড মনে করানোর চেষ্টা করেন। সালার হাই তোলে। জানেন তারা ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত ও সব অর্জনের গল্প পুনরাবৃত্তি করবেন। 15 মিনিট যাবৎ সেসব নিয়ে কথা বলার পর সিকান্দার ওসমান ক্লান্ত হয়ে জিজ্ঞেস করলেন, কিছু বলছো না কেন? বলো। কি বলবো? যা বলার আপনারা দুজনই বলে ফেলেছেন। সালার কিছুটা বিরক্ত হয়। আমার জীবন আমার পার্সোনাল ম্যাটার, তবু আপনাদেরকে বলেছি আমি মোটেও মরার চেষ্টা করছি না। সিকান্দার ওসমান ওকে বাধা দিয়ে বললেন, যা করছো সেটাই বন্ধ করো। আমাদের উপর করুণা হলেও। স্যার রুষ্ট চোখে বাবার দিকে তাকায়। বলো সামনে থেকে এমন কিছু করবে না। অযথা তর্ক বাড়াচ্ছ কেন? এবার তাইবা সিকান্দার বললেন, আচ্ছা ঠিক আছে, করবো না এমন কিছু। স্যার কোনোরকম তাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বলে। সিকান্দার ওসমান দীর্ঘশ্বাস ফেলেন। ওর কথায় তিনি বা তার স্ত্রী দুজনের কেউ নিশ্চিন্ত হননি। কিন্তু এটুকু শোনার পর বাইরে তাদের কাছে অন্য কোনো উপায়ও নেই। এই ছেলে নিয়ে ছোটবেলা থেকে তারা ভীষণ গর্ব করে এসেছেন, কিন্তু গত কয়েক বছর ধরে তাদের সমস্ত গর্ব চূর্ণ হয়ে গেছে ওর কাজকর্মে। যতটা পেরেশানিতে ও একা তাদেরকে রেখেছিল, ততটা তাদের বাকি সব ছেলে মেয়েও মিলে রাখেনি। এখন কেমন আছে তোমার বন্ধু? দেখতে গিয়েছিলে? ইমামা ভাইয়ের সাথে মার্কেট যাওয়ার পথে জিজ্ঞেস করলো। আগের চেয়ে অবস্থা ভালো, হয়তো কাল পরশু ডিসচার্জ হয়ে যাবে। ওয়াসিম বলল, ফেরার পরও দেখতে যাবে তুমি? আমি? ইমা অবাক হয়। আমি গিয়ে কি করব? অবস্থা জিজ্ঞেস করবে, আর কি করতে? ওয়াসিম বলল। ইমামা অলস ভঙ্গিতে কাত নেড়ে বলল, আচ্ছা যাব। যদিও এসব রোগীর খবর নেওয়া অর্থহীন। ভেবেছিলাম ওর বাবা মা আমাদের বাড়িতে আসবে, তাদের ছেলের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানাবে। ঠিক কোন মুহূর্তে সাহায্য করেছিলাম আমরা, কিন্তু তারা দেখছি ভুল করেও আমাদের বাড়ির দিকে পা বাড়ায়নি। অভিযোগ করে ও। তুমি এই বেচারাদের কন্ডিশন আন্দাজ করতে পারছো না। কোন মুখে তারা ধন্যবাদ জানাতে আসবে? এর মাঝে যদি কেউ জিজ্ঞেস করে বসে, আপনার ছেলে এসব কেন করে, তখন কি উত্তর দিবে? এই মানুষ দুটো অদ্ভুত দুর্দশায় ফেসে গেছেন। ওয়াসিম আফসোসের সুরে বলল, কিন্তু ওর বাবা মা আমাকে অনেক ধন্যবাদ বলেছে। পরশু যখন আম্মি বাবা ওকে দেখতে গিয়েছেন, তখন তাদেরকেও শুকরিয়া জানিয়েছেন। এটা তো আম্মি বাবার বিচক্ষণতা যে তারা সালারের ব্যাপারে কোনো প্রশ্ন করেনি, না হলে সেখানেও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়ে যেত।
কিন্তু তোমার এই বন্ধুর আসলে সমস্যা কি? বসে বসে কেন আহাম্মকের মতো এসব কাজ কারবার করে? এমন ভাবে জিজ্ঞেস করছো যেন আমাকে সব জানিয়ে করে। আমি কি করে বলবো কেন বা কিসের জন্য এসব করে? তোমার এত কাছের বন্ধু, তুমি জিজ্ঞেস করো না কেন ওকে? এত কাছেরও না যে এসব ব্যাপারে বলবে। তাছাড়া আমার এত জানার দরকার কি? আছে হয়তো ওর কোনো ঝামেলা। এসব বন্ধু থেকে দূরে থাকো। এ ধরনের মানুষের সাথে বন্ধুত্ব ভালো না। কাল তুমিও যদি এমন কিছু করা শুরু করে দাও, চিন্তা করো না, সেদিন তুমি যা করেছো তা ওর মনে থাকলে আমাদের বন্ধুত্ব এমনিতেই ভালো দূরত্ব তৈরি হয়ে যাবে। ওয়াসিম কিছু মনে করায়। আমার মনে হয় না ওর সেই থাপ্পড়ের কথা মনে আছে। ঠিক মতো হুঁশ হয়তো ছিল না তখন। তোমাকে কিছু বলেছে ও? না, কিছু বলেনি, কিন্তু হতে পারে মনে আছে। ভালো করোনি কাজটা তুমি। ওরা আচরণই দায়ী ছিল। একদিকে হাত নাড়ে, অন্যদিকে গালি দেয়। তার উপর আমার ওড়না টেনে ফেলে দিয়েছে। ও তোমার ওড়নায় টান দেয়নি, হাত লেগে গিয়েছিল। ওয়াসিম বন্ধুর পক্ষ নিয়ে বলল। যাই হোক, সেই মুহূর্তে আমার অনেক রাগ উঠে যায়। পরে যদিও আফসোস করেছি। আমি তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি ও বেঁচে যাওয়ায়। কোনোভাবে মরে গেলে নিজের এই থাপ্পড় নিয়ে আমি ভীষণ পস্তাতাম। ইমামা অনুতপ্ত ছিল। আচ্ছা, আজকে যেহেতু যাচ্ছ মাফ চেয়ে নিও, ওয়াসিম পরামর্শ দেয়। মাফ কেন চাইতে যাব? হয়তো ওর কিছু মনেই নেই। খামোখা কবর খুঁড়ে লাশ তুলবো কেন? ওকে মনে করাবো সেদিন আমি কি করেছিলাম ওর সাথে? ইমামা বিরক্ত হয়ে বলল। আর ধরে নাও যদি ওর সব মনে থাকে, তাহলে? তা থেকে ওর সাথে আমার কিসের আত্মীয়তা? আত্মীয়তা যে সম্পর্ক খারাপ হলে মেলামেশা কমে যাবে। শপিং শেষে ওয়াসিম ক্লিনিকে নিয়ে আসে ইমামাকে, যেখানে সারারের চিকিৎসা চলছে। ওরা যখন কেবিনে ঢোকে, সারাত তখন স্যুপ খাচ্ছিল। ওয়াসিমের সঙ্গে আসা মেয়েটিকে দেখে চিনে ফেলল। সে রাতে ওই অবস্থায় যদিও ঠিকঠাক চিনতে পারেনি, তবে আজ চিনতে দেরি হলো না। মায়ের কাছ থেকে আগে জেনেছে ওয়াসিমের বোন ওকে ফার্স্ট এইড দিয়েছিল। যদিও ফার্স্ট এইডের কথা মনে নেই, মনে আছে শুধু ঠাস করে দেওয়া থাপ্পড় যা ওর গালে সে রাতে পড়েছিল। তাই ইমামাকে দেখে স্যুপ খাওয়া বন্ধ করে দেয়। সারারের সুচারু দৃষ্টি দেখে ইমামা আন্দাজ হয়ে যায়। সে রাতের ঘটনা বেশি কম হলেও এই ছেলের মনে আছে। কুশল বিনিময়ের পরে তাইবা সিকান্দার ইমামাকে ধন্যবাদ জানায়। সালাদ তখন স্যুপ খাওয়ার ফাঁকে ইমামার দিকে তাকিয়েছিল। ওয়াসিমের সাথে ওর বন্ধুত্ব অনেক বছরের। ওয়াসিমদের বাড়িতে মেয়েটাকে অসংখ্যবার দেখেছে, তবে আগে কখনো মনোযোগ দেয়নি। কিন্তু সেদিন প্রথম বাঁকা চোখে দেখেছিল। ইমামার প্রতি ওর কোনো কৃতজ্ঞতা বোধ বা ঋণী মনোভাব নেই, কারণ এই মেয়ের জন্য ওর সব প্ল্যান পানিতে গেছে। তাইবা সিকান্দারের সাথে কথা বললেও ইমামা নিজের উপর পড়া সালারের দৃষ্টি সম্পর্কে সচেতন ছিল। জীবনে এই প্রথম কারো চাহনি ওর এত খারাপ লাগে। এক মুহূর্তের জন্য মন বলছিল ওখান থেকে উঠে পালিয়ে যেতে। সালারের ব্যাপারে ওর রায় আরো খারাপ হয়। নিজের সে থাপ্পড়ের জন্য মাফ চাইতে এলেও এখন ওর মন চাইছিল সামনে থাকা ছেলেটিকে আরো 2-4টা থাপ্পড় বসিয়ে দিতে। ভদ্রতার খাতিরে কিছুক্ষণ বসে বের হওয়ার জন্য উঠে পড়ে। বের হওয়ার সময় স্যারের সাথে ভদ্রতাও দেখানোর প্রয়োজন বোধ করেনি। তাইবা সিকান্দারের সঙ্গে দোয়া সালাম শেষ করে রোগীর দিকে কোনো রকম না তাকিয়ে বেরিয়ে আসে। বাইরে এসে স্বস্তির শ্বাস নেয়। এমন বন্ধু বানিয়েছো তুমি? ইমামা বাইরে বেরিয়ে ভাইকে বলল। ওয়াসিম অবাক হয়ে বোনকে জিজ্ঞেস করলো, কেন, এখন কি হয়েছে? তাকানোর ভদ্রতা টুকুও নেই ওর। এই বোধ নেই যে আমি ওর বন্ধুর বোন। ওয়াসিম বোনের কথায় মিয়ে গেল। এই মানুষটার খোঁজ খবর নেওয়ার মতো ও যোগ্য না। আর তুমি এর সাথে চলাফেরা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, আমি এড়িয়ে চলবো, কিন্তু তুমি বারবার একই কথা বলতে থাকো না। ইমামা চুপ হয়ে যায়। ততক্ষণে সালারের ওর অপছন্দের তালিকায় যুক্ত হয়ে গেছে।
এটা কাকতালীয় যে এই সময় কিছুদিনের ছুটি কাটাতে ইসলামাবাদ এসেছিল, না হলে হয়তো সালারকে এত কাছ থেকে দেখা বা ওদের মাঝে এমন অপছন্দনীয় পরিচয় বা জানাশোনা তৈরি হতো না।